এখনকার সময়ে যারাই রেস্টুরেন্ট ব্যবসা শুরু করে বা ফাস্টফুডের ব্যবসা শুরু করে না কেন, শুরু করার আগে তারা অনেক R&D করে। বাট অনেক R&D করার পরেও কিন্তু দেখা যায় 80% রেস্টুরেন্ট ফাস্টফুড সেন্টার সারা ভারতবর্ষের মধ্যে 80% রেস্টুরেন্ট ফাস্টফুড সেন্টার আগামী 2 বছরের মধ্যেই তারা ব্যবসাকে শাটডাউন করতে বাধ্য হয়। তাহলে এমন কি ভুলগুলো তারা করছে যেই কারণে তাদের রেস্টুরেন্ট ফাস্টফুড সেন্টার শাটডাউন হতে বাধ্য থাকছে, এই সাবজেক্টে যদি আপনারা ভিডিও চান আমি অবশ্যই শেয়ার করব। বাট আজকে আলোচনা করব, আপনি যদি একটা রেস্টুরেন্ট বা ফাস্টফুড সেন্টার ওপেন করেছেন, কী ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি যদি নিজের সঙ্গে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ব্যবসাটা অনেক গ্রো হবে এবং 2 বছর কেন 10 বছরের মধ্যেও কিন্তু আপনার ব্যবসা বন্ধ হবে না। কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখনকার সময় তো আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে প্রথমে কথা বলি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে যেখানে আপনি কিছু কিছু মার্কেটিং জিরো কস্টে করতে পারেন। জিরো কস্ট, যেখানে কোনো পয়সা খরচা হবে না, এবং কিছু মার্কেটিং করতে আপনার অবশ্যই পয়সা লাগবে। জিরো কস্টের মধ্যে যেগুলো থাকবে সেগুলো নিয়ে একটা দুটো আলোচনা করে দিই। ধরে নিন আপনি একটা রেস্টুরেন্ট তৈরি করেছেন। তো রেস্টুরেন্টে আমি গেছি খেতে, আপনি আমাকে খাবার দিয়েছেন। এবার মিডিল টাইমে আপনি এসে বলছেন, আপনার ওখানে ওয়েটার এসে বলছে বা রেস্টুরেন্টের ওয়েটার এসে বলছে, স্যার আপনি যে খাবারটা খাচ্ছেন এই মুহূর্তে যদি একটা পিকচার আপনার ফেসবুক বা আপনার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন, তাহলে আপনার যে বিল অ্যামাউন্টটা থাকবে সেই বিলের উপরে কিন্তু আমরা আপনাকে 10% ডিসকাউন্ট করতে পারি। তো এটা কে না চায় বলুন তো, 10% ডিসকাউন্ট? তো আমি চাইবো। তো আমি কি করলাম, আমি একটা সেলফি তুললাম খাবারের সঙ্গে এবং আমি আমার ফেসবুকের পেজে এবং ফেসবুক শেয়ার করলাম লোকেশন দিয়ে, খাবার দিয়ে। এবার সেটা কি হলো, আশেপাশে আমার যত বন্ধু বান্ধব ছিল তারা দেখলো, ও তারা দেখে ভাবলো যে আচ্ছা শিবম সেন এখানে গেছে খেতে, তাহলে আমিও যাব। তো এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আছে এটা পুরনো স্ট্র্যাটেজি, বাট আজকের দিনে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অনেক রেস্টুরেন্ট এটা অ্যাপ্লাই করে অনেক বড় হয়েছে, বাট অনেকে অ্যাপ্লাই করে না কিন্তু। জিরো কস্ট মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আরও কিছু শেয়ার করছি। আপনার মেনুর মধ্যে এমন কোনো খাবার আছে, যেরকম আমি দেখেছি যে জাম্বো বার্গার, মানে একটা বড় বার্গারের ছবিটা দিয়ে আপনি একটা সুন্দর ক্যাটলগ তৈরি করলেন যে এই বার্গারটা যদি কেউ 10 মিনিটে খেতে পারে তাহলে তাকে আরও একটা বার্গার ফ্রিতে দেওয়া হবে। এবার আপনি চিন্তা করুন তো কেমন হতে পারে। লোকে ওটা শেয়ার করবে। এবার আপনার রেস্টুরেন্টে 10টা মেনু আছে, আপনার ফেসবুক বা ইউটিউবে আপনি একটা ভিডিও দিয়েছেন যে XYZ রেস্টুরেন্টের যদি আপনি এই 10টা মেনু টেস্ট না করে থাকেন, তাহলে জানবেন আপনি এখনও ভালো খাবার খানইনি। তো এরকম যদি একটা ভিডিওর থাম্বনেল দিয়ে আপনি আপনার ওই ভিডিওটাকে মোটামুটি ফেসবুক বা ইউটিউবে আপলোড করেন, দেখবেন অটোমেটিক্যালি ভাইরাল হতে থাকবে বা লোকে দেখতে থাকবে। এগুলো কি আছে? জিরো কস্ট মার্কেটিং। আপনার কোনো পয়সা খরচা হচ্ছে না। এছাড়া আরও আছে, আপনি গুগল মাই বিজনেসে একটা প্রোফাইল তৈরি করুন। প্রোফাইল তৈরি করে যারাই আপনার রেস্টুরেন্টে খেতে আসছে না কেন সেই সব লোকেদের বলুন যে যদি আমাদের রেস্টুরেন্টের খাবার ভালো লাগে এবং আপনি যদি গুগল মাই বিজনেসে গুগলে যদি 4 স্টার 5 স্টার রেটিং দিচ্ছেন, তাহলে আমরা আপনার বিলের সঙ্গে 5% 7% ডিসকাউন্ট করতে পারি। এবং যারা খাবারটা নিয়ে নেয়, বাড়িতে নেয় খাবার, সেখানে আপনি একটা কার্ড দিয়ে দিলেন তাদের, যে আপনাদের যে ফিডব্যাকটা আছে সেটা আপনারা গুগল মাই বিজনেসে রেটিংয়ের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন। তো এই মার্কেটিংটা করার জন্য আপনার কোনো টাকাই লাগছে না, জিরো কস্টে হয়ে যাচ্ছে। টাকা কোথায় লাগছে? ইনস্টাতে যদি আপনি মার্কেটিং করতে চান, ফেসবুকে যদি বুস্ট করতে চান, এবং বিভিন্ন রকমের এখন তো ইউটিউবাররা ভরে গেছে, ফুড ব্লগের যদি আপনি নিয়ে আসতে চান আপনার রেস্টুরেন্টে এসে তারা খাবে। অনেক সময় অনেক ফুড ব্লগার আছে কিছু টাকা চেয়ে নেয়, 10,000 15,000 20,000 টাকা চায় তারা, বা অনেক বড় বড় ব্লগার আছে তারা এখন 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু চার্জ করে। বাট আপনি দেখুন না, ছোট ছোট যে ব্লগার আছে ফুড ব্লগার, তাদের সঙ্গে যদি একটা দুটো টাই আপ করে নিতে পারেন, আপনি তাদেরকে ডাকুন আপনার রেস্টুরেন্টে এবং তাদেরকে দেখে বিভিন্ন রকমের ফুড আপনি খেতে দিচ্ছেন এবং তারা ভিডিও তৈরি করছে, সেই ভিডিওটাই তারা তাদের ইউটিউবে এবং ফেসবুকে শেয়ার করছে, সেখান থেকে আপনার একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আলোচনা করে নিলাম। এরপরে যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে সেটা হচ্ছে গরিলা মার্কেটিং স্ট্র্যাটেজি। গরিলা
গরিলা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে হুকিংয়ের মতো কাজ করবে, মানে দূর থেকে কাস্টমারকে টেনে নিয়ে আসবে আপনার কাছে। গরিলা মার্কেটিংয়ের টোটালটাই থাকে ডেকোরেশনের উপরে। আপনার রেস্টুরেন্ট বা ফাস্টফুড সেন্টারের বাইরে এমন কিছু ডেকোরেশন করছেন যেটা 3D এফেক্ট করবে। মানে আপনি পিৎজা বিক্রি করছেন, আর পিৎজার উপরে চিকেনগুলো এমন থাকবে যে মনে হচ্ছে কি এই এখন গিয়ে একটা আঙুল দিয়ে চিকেন তুলে নিত। বা আপনি একটা বার্গার বিক্রি করছেন, বার্গার থেকে মনে হচ্ছে চিজগুলো বেয়ে বেয়ে পড়ছে। আপনি মোমো বিক্রি করছেন, মনে হচ্ছে প্লেটের মধ্যে মোমোটা এমন সুন্দরভাবে সাজানো আছে যে আমি গিয়ে টক করে তুলে মুখে নিই। তো এই 3D এফেক্টে আপনাকে বড় কিছু করতে হবে, যেটা গরিলা মার্কেটিং বলা হয়। আপনি গরিলা মার্কেটিংও করতে পারেন। এরপরে বলবো আপনি থিম ওরিয়েন্ট মার্কেটিংয়ে যেতে পারেন। আজকালকার অনেক বড় বড় রেস্টুরেন্ট কিন্তু থিম ওরিয়েন্ট মার্কেটিং করছে। তারা থিম ওরিয়েন্ট মার্কেটিং আপনি ডেকোরেশনের উপরে করতে পারেন, আপনি আপনার মেনুর উপরে করতে পারেন। ওয়াও মোমো কী করলো, তাদের মেনুর উপরে থিম ওরিয়েন্ট মার্কেটিং করলো। আবার ভূতের রাজা দিল বর, তারা কি করলো, তারা তাদের ডেকোরেশনের উপরে থিম ওরিয়েন্ট করলো। কিন্তু দুটোকে দেখুন, আপনি ওয়াও মোমোতে গেলে একটা থিম থাকে যে আপনি চকলেট মোমো, নুডলস মোমো, তারপরে আরও কী ধরনের মোমো আছে, ডিফারেন্ট মোমো পাবেন। তারা থিম ওরিয়েন্টেড রেখেছে মেনুর মধ্যে। বাট আপনি ভূতের রাজা দিল বরে যান, ডেকোরেশনটা ভূতের রাজা দিল বর, একটা ফিল চলে আসে আপনার ওই রেস্টুরেন্টে ঢোকার পরে। যেই প্লেটগুলো দিচ্ছে, সেই প্লেটগুলো কাঁসার থালা, কাঁসার বাসন, যেই হাত ধোয়ার পাত্রটা দিচ্ছে, সেই মানে পুরোনো যুগে যেই বাসনের মধ্যে জমিদাররা হাত ধুতো সেরকম একটা বাসন দিচ্ছে। লাস্টে পানটাও যেটা দিচ্ছে পানের খলির মধ্যে, মানে সমস্ত কিছু দেখে একটা ফিল আসে যে পুরোনো জমিদার বা রাজকীয় একটা ব্যাপার সেটা। তাদের ডেকোরেশনটা সেই ঝাড়বাতি থাকছে, দেওয়ালগুলোতে রাজাদের ছবি থাকছে, বা এই ধরনের একটা। এরা কি করেছে, থিম ওরিয়েন্ট মার্কেটিং। আমি একটা দেখেছি, একটা রেস্টুরেন্ট আছে, তারা তাদের থিমটা শুধুমাত্র বাইকারদের জন্য রেখেছে। যত বাইকার আছে না, তারা ওই রেস্টুরেন্টটা প্রেফার করে। তারা গিয়ে সেখানে রেস্টুরেন্টের মধ্যে বাইকের বিভিন্ন রকমের পার্টস পত্র থেকে শুরু করে বিভিন্ন বাইকের ছবি দিয়ে সুন্দর রেস্টুরেন্টটা বানিয়েছে। ইয়াং জেনারেশন সেই মনে হচ্ছে কি তারা বাইকের উপরে বসে খাবার খাচ্ছে। তো এই ফিলটা তারা করতে পারছে। তো ইজ এ থিম ওরিয়েন্ট মার্কেটিং। আপনি এটা করলে আপনার ফাস্ট ফুড সেন্টার বা রেস্টুরেন্ট কিন্তু অনেক অনেক গ্রো হবে। একটা কথা বলি, আপনাকে কিছু ডিফারেন্ট করতে হবে এখনকার সময়ে। এখনকার সময় যদি আপনি কিছু ডিফারেন্ট না করেন, তাহলে কিন্তু জানবেন যে আপনার কিন্তু মানে 2 বছর পরে আপনার দোকানটাও বন্ধ হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আপনাদের সঙ্গে আলোচনা করব জিরো কস্ট মার্কেটিং প্ল্যান। জিরো কস্ট, কোনো টাকাই খরচা হয় না এই প্ল্যানে, যদি আপনি নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন। এখানে প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে, এবং প্রেজেন্টেশন কাকে নিয়ে করবেন, আপনার যে খাবারের মেনুগুলো আছে না, সেই মেনুগুলোকে যদি একটু কাস্টমাইজ করে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন না, তাহলেই কিন্তু জিরো কস্ট মার্কেটিং হয়ে যায়। আমি সোশ্যাল মিডিয়ার মার্কেটিং স্ট্র্যাটেজিতে আলোচনা করছিলাম না, যে জাম্বো বার্গার, এই বার্গারটা যদি 10 মিনিটের মধ্যে আপনি শেষ করতে পারেন, আপনাকে আরেকটা বার্গার ফ্রিতে দেওয়া হবে। আসুন না একবার ট্রাই করি, আসুন না আপনি আসুন, আপনিও ট্রাই করুন। তো মানুষ ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে না আপনার কাছে ভিড় করবে। তাহলে কি হচ্ছে, অটোমেটিক্যালি ওইটা সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টটাকে শেয়ার করছে। আপনি ওরকম একটা পোস্ট বানালেন ইনস্টাতে, ফেসবুকে আপনি শেয়ার করলেন, আপনার পোস্টটাকে আরও অনেক অনেক মানুষ শেয়ার করছে। লাঞ্চ বক্স বা লাঞ্চ থালি, আপনি যদি 5 মিনিটে একটা থালি শেষ করতে পারেন, আরেকটা থালি আপনাকে ফ্রিতে দেওয়া হবে। তো আসুন আপনিও ট্রাই করে যান, আসুন আপনিও ট্রাই করে যান। তো লোকে ওটা শেয়ার করবে, একের সঙ্গে এক শেয়ার করবে, লোক কিন্তু আস্তে আস্তে আসবে। এই সব মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনার কোনো রকমের কোনো টাকা কিন্তু লাগছে না। তো আপনি চাইলে জিরো কস্ট মার্কেটিংও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার রেস্টুরেন্ট বিজনেস বা ফাস্টফুড বিজনেসের সঙ্গে। এরপরে বলবো গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসি কি মানে, তুমি কিছু দাও, আমি কিছু তোমাকে দিই। এইটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। কাদের সঙ্গে বলবো, জোম্যাটো, সুইগি। আজকে জোম্যাটো, সুইগির সঙ্গে শুধুমাত্র লিস্ট করলেই কিন্তু হবে না। আপনি কি ভাবছেন আপনি লিস্ট করবেন আর পয়সা পেয়ে যাবেন? প্রত্যেকটা কোম্পানির দেখবেন একটা স্ট্র্যাটেজি আছে যে আপনি আমাদের সঙ্গে মার্কেটিং প্ল্যানে আসুন। আপনি মার্কেটিং করার জন্য 4,000 টাকা দিন, আমি আপনাকে 400খানা অর্ডার দেবো মাসে। আপনি 10,000 টাকা দিন, আপনাকে 2,000টা অর্ডার দেবো মাসে। এরকম কিন্তু ওদের প্ল্যান আছে।
গিভ অ্যান্ড টেক পলিসি। তো গিভ অ্যান্ড টেক পলিসিতে আপনি কিন্তু সুইগির সঙ্গে জোম্যাটোর সঙ্গে একটা মার্কেটিং গিভ অ্যান্ড টেক পলিসিতে এসে সেখান থেকেও একটা শিওর শর্ট অর্ডার কিন্তু পেতে পারেন। অবশেষে আমি আপনাকে বলবো, রেস্টুরেন্টের ব্যবসা যদি ভালো কন্টিনিউ করতে চান, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাবার। খাবার এমনভাবে তৈরি করুন বা এমন টেস্টি হয় মানুষের মুখে লেগে থাকে, মানুষ যেন খাবারটা খাওয়ার পরে ওয়াও কথাটা বলতে চায়, এবং সবার যেন মন জয় করতে পারেন খাবারে। কেন অনেক রেস্টুরেন্ট যেগুলো বন্ধ হয়ে যায় তাদের মধ্যে বেশিরভাগ রেস্টুরেন্টের প্রবলেম হচ্ছে তারা ফুড কোয়ালিটিকে ধরে রাখতে পারে না, ফুডের টেস্ট কোয়ালিটিকে তারা ধরে রাখতে পারে না দীর্ঘদিন ধরে। তো এই জায়গাটা যদি আপনারা ঠিক রাখতে পারেন না, আপনাদের রেস্টুরেন্ট এবং ফাস্টফুড সেন্টার চলবে, একটা থেকে দুটো হবে, আপনি ফ্র্যাঞ্চাইজি দিতে পারবেন দুদিন পরে, ফ্র্যাঞ্চাইজি দিতে পারবেন দুদিন পরে। আপনার রেস্টুরেন্ট বিজনেসে ফ্র্যাঞ্চাইজি মডেলে নিয়ে এসে আপনি একের পরে দুই, দুইয়ের পরে 10, 10-এর পরে 20 আপনি এইভাবে বাড়াতে পারবেন। এতটা সময় দিলেন ভিডিওতে, দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কেন আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করতে থাকে। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।